চলো সো ভাই আজকে হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা আমরা আজকে শুরু করবো। তোমরা যারা প্রথম অধ্যায় পাও নাই সো তোমাদের জন্য আবার রিভিউ ক্লাসের ব্যবস্থা থাকবে। ওকে, তো অলরেডি অবশ্য ক্লাস সব রেকর্ডেড আছে, তুমি যে কোনো সময় দেখে নিতে পারবা। আর রিভিউ ক্লাসের টাইমটা আমি জানাই দিই, ঠিক আছে, যে কখন আমার প্রথম দিকে পড়াবার সমস্যা নেই। ওকে, সো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। তো বেসিক্যালি মজার ব্যাপার বলি, এই চ্যাপ্টারে এই বছর একটা মজার কাহিনী হয়েছে। তোমার গতকালকে হচ্ছে তোমার পরীক্ষা ছিল, এইচএসসি 25 ব্যাচের রসায়ন প্রথম দুটো পরীক্ষা ছিল। সেখানে সৃজনশীলের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা এই চ্যাপ্টার থেকে ছিল, গুণগত রসায়ন থেকে। ওইখানে কি করছে, তারা হচ্ছে একটা পরমাণুর বিভিন্ন তথ্যগুলো দেখেছে। হ্যাঁ, দেখানোর পর তারা কি করছে, ইলেকট্রনকে না নিউক্লিয়াসের ভিতরে ঢুকাই দিচ্ছে। মানে তারা এমন ভাবে অ্যারো চিহ্নটা দিচ্ছে প্রশ্নে, যাতে করে মনে হচ্ছে যে ইলেকট্রনটা কোথায় ঢুকতেছে, নিউক্লিয়াস। এটাকে আদৌ সম্ভব? ইলেকট্রন কি নিউক্লিয়াসে থাকতে পারে? না, ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে থাকে না। এটা নিয়ে খুব মানে শোরগোল চলতেছে। যাই হোক, তো দেখো আমাদের রসায়ন প্রথম পর্বের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার থেকে তোমার এইচএসসি পরীক্ষায় সিকিউ থাকবে দুইটা থাকবে, এমসিকিউ থাকবে অ্যারাউন্ড ধরো 4 থেকে 5টা। ওকে, প্লাস তোমার ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, সব জায়গায় কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু আসবে। ওকে, সেই জন্য আমাদের চ্যাপ্টারটা বেশ গুরুত্ব সহকারে করতে হবে। ওকে, তো রসায়নে কিন্তু আমাদের অধ্যায় আছে মাত্র 5টা প্রথম পড়বে। এত খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নেই, অধ্যায়গুলো অনেক বড় বড়। বইগুলো দেখবো যে অনেক কিছু আছে এই চ্যাপ্টার। তো আমাদের এই চ্যাপ্টারটা মিনিমাম ধরো অ্যারাউন্ড 2 মাস তো মিনিমাম লাগবে, বুঝতে পারছো? 2 মাস আগে তুমি প্রিপারেশন পুরো একটা বই শেষ করতে হবে না, একটা কোর্স অবশ্যই। এখন তুমি 2 মাস ধরে মাত্র একটা চ্যাপ্টার পড়ো, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই কনসিস্টেন্সি। আর এখানে পড়াগুলো হচ্ছে এরকম যে মানে পড়াটা হচ্ছে গ্র্যাজুয়ালি যাবে, মানে এমন না যে তুমি একটা ক্লাসে আসলা, একটা পড়া বুঝলা, আবার মাঝখানে কয়েকদিন আসো না, এরপর কিন্তু ভাই তুমি পড়া আর বুঝতে পারবা না। তুমি ইন্টারমিডিয়েটের পড়ার সময় কিন্তু এরকম। ওকে, আচ্ছা, যেমন ধরো মনে করো একটা স্টুডেন্ট ফিজিক্স ক্লাসে গেছে, সে ধরো ভেক্টরের প্রথম 3টা ক্লাস করে, সে 4 নাম্বার ক্লাসে গেছে, কিছুই বুঝবে না, ক্লাস থেকে বের হবে, বলবে যে এই স্যারের পড়া কিছু বুঝে না। কিন্তু দোষটা সে কাকে দিল? টিচারকে দিয়ে দিল না দোষটা? মানে সে বাইরে যাওয়া বলবে যে এই টিচারের পড়া তো বুঝে না, সে এটা বলবে না আমি প্রথম 3টা ক্লাস করি। সো আমাদের এরকম ব্লেম দেওয়ার একটা প্রবণতা আছে, আগে নিজেকে ব্লেম দাও, তারপরে তুমি আরেকজনকে ব্লেম দাও। দেখো আমরা বেশি কথা বলবো না, তো আগে তোমাদেরকে লেকচার শিক্ষা দিয়ে দিই।
সো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কনসেপ্ট বুক। তো এখানে তো মোটামুটি পুরো বইয়ের প্রত্যেকটা টপিকই ডিসকাস করা হয়েছে, কোনো টপিকই বাদ যায় নাই। প্রত্যেকটা টপিকই সুন্দরভাবে ডিসকাস করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে গাণিতিক সমস্যা আছে। এবং চ্যাপ্টারের শেষে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে। ওকে, আর আলাদাভাবে হচ্ছে যে সিকিউ প্র্যাকটিস বুক দেওয়া হবে, বাট এটা এখন না, এটা চ্যাপ্টার পুরোটা শেষ হবে। এখন দিলে তো লাভ নেই, তুমি তো কিছু করো না, এখন দিয়ে তো বাসায় পড়ে থাকবে না। তো আলাদাভাবে আমি সিকিউ প্র্যাকটিস বুক দিব, এমসিকিউ প্র্যাকটিস বুক দিব, আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলোর সমাধান আছে উইথ সলিউশন সেটা দিব। বাট এগুলো হচ্ছে ভাই চ্যাপ্টার শেষ করার পরের ধাপের কাজ। এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা ভালো মতো শেষ করা। তো চলো আমরা এই চ্যাপ্টারে চলে যাই। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভাই গুণগত রসায়ন। তো এই অধ্যায়ে মূলত আমরা কি নিয়ে আলোচনা করবো? এই অধ্যায়ে মূলত আমাদের চ্যাপ্টারের 50% আলোচনা হবে পরমাণু নিয়ে, অ্যাটম। আমরা আগেও পরমাণু সম্পর্কে হালকা পাতলা হচ্ছে যে পড়াশোনা করছি। ওকে, পরমাণুর গঠন সম্পর্কে আমাদের ধারণা আছে, বাট এই চ্যাপ্টারে আমরা আরও ডিপলি, আরও গভীরভাবে কি পরমাণুকে জানবো। ওকে, আচ্ছা। আর এই চ্যাপ্টারের বাকি 50% পড়াশোনা হচ্ছে মূলত একটা টপিক আছে দ্রাব্যতা, এগুলো এখন বললেও বুঝবে না। তো দুটা পার্ট এই চ্যাপ্টারের, একটা কি অ্যাটম সম্পর্কে পড়াশোনা, এই অংশ থেকে একটা সিকিউ আসবে, আর দ্বিতীয় অংশে আছে তোমার দ্রাব্যতা সংক্রান্ত পড়াশোনা, ওইখান থেকে আরেকটা সিকিউ আসবে, দুইটা সিকিউ আসবে। আচ্ছা, চলো আমরা কথা বলি আমাদের পরমাণু নিয়ে। পরমাণু জিনিসটা কি আমরা সবাই জানি যে প্রত্যেকটা পদার্থের যে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক সেটা হচ্ছে কি পরমাণু। প্রত্যেকটা পদার্থ কি দিয়ে গঠিত হবে? পরমাণু দিয়ে গঠিত। মানে পদার্থের ক্ষুদ্রতম গাঠনিক এককে আমরা বলতে পারি পরমাণু। ওকে, আচ্ছা। এখন আমরা জানি যে আমাদের পরমাণুর অভ্যন্তরে কিছু কণা থাকে না, যেমন কি ইলেকট্রন, প্রোটন, তারপর কি থাকে নিউট্রন থাকে। ওকে, এগুলো আমরা মোটামুটি জানি। তাহলে পরমাণু অভ্যন্তরের কণাগুলোকে আমরা ইংরেজিতে বলি সাব অ্যাটমিক পার্টিকেল। কি পার্টিকেল? সাব অ্যাটমিক পার্টিকেল। মানে অ্যাটমের ইনসাইডে তারা আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল। ওকে, এখন এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলোকে মোটামুটি তিনটা ভাগে আমরা ভাগ করি। কয়টা ভাগে? তিনটা ভাগে। আমরা এটা বলতে পারি পরমাণু মূল কণিকা। পরমাণুর মূল কণিকাগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে আমরা বলি স্থায়ী মূল কণিকা। এরপর হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এরপর হচ্ছে কম্পোজিট কণিকা। কয়টা ভাগ বলো? তিনটা। কি কি? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট। আচ্ছা, তাহলে আমাকে তিনটা শব্দের মিনিং বুঝতে হবে। স্থায়ী কেন বলা হচ্ছে, অস্থায়ী কেন বলা হচ্ছে, কম্পোজিট কেন বলা হচ্ছে। দেখো,
স্থায়ী মানে যেই কণিকাগুলা, যে কণাগুলা, যে পার্টিকেলগুলা অ্যাটমের ভিতরে পার্মানেন্ট, ওকে, এরা ফিক্স থাকবে অ্যাটমের ভিতরে, এরা কখনো অন্য কোনো কণিকাতে কখনো কনভার্ট হতে পারবে না। যেমন ধরো ইলেকট্রন, তার একটা এক্সিস্টেন্স আছে অ্যাটমের ইনসাইডে, সেই ইলেকট্রন সেখানে থাকবে আজীবন। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াস। নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াস। এই কণাগুলোর একটা স্বাধীন অস্তিত্ব আছে, ওকে, এরা কখনো অন্য কোনো কণিকাতে কি হবে না, কনভার্ট হবে না, ওকে। এই জন্য এদেরকে বলা হচ্ছে স্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা কয়টা বলো? তিনটা, ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। তাহলে ইলেকট্রনকে আমরা কিভাবে লিখি? ই মাইনাস কমা, প্রোটনকে লিখি স্মল পি, নিউট্রনকে কিভাবে লিখি? স্মল এন। আচ্ছা, এবার আসো অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা হচ্ছে এমন কিছু কণিকা যারা পরমাণুর অভ্যন্তরে খুবই স্বল্প সময়ের জন্য অবস্থান করবে এবং টাইমটা খুবই কম। কম বলতে এটা ধরো ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড এরকম, মানে 1 সেকেন্ডের কি 10⁻12 ভাগের 1 ভাগ, অনেক কম না? অর্থাৎ এই কণিকাগুলা পরমাণুর অভ্যন্তরে তৈরি হবে, বাট খুবই কি অল্প সময়ের জন্য, ওকে। এরা পার্মানেন্ট না, তৈরি হবে আবার কি এরা অন্য কোনো কণাতে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। এরা কখনোই পার্মানেন্টলি অ্যাটমিক ইনসাইডে স্টে করবে না। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা। তবে নাম বলতেছি কয়েকটা, যেমন তোমার নাম শুনছো পজিট্রন। পজিট্রন, তারপর তোমার নাম শুনছো নিউট্রিনো। নিউট্রিনো, নিউট্রিনো। তারপরে কি আছে ভাইয়া? অ্যান্টি নিউট্রিনো। তারপর আছে কি মেসন। মেসনের নাম শুনছো? মেসন। তারপর আছে পাইওন। ওকে, তাহলে এগুলো হচ্ছে, এগুলো আছে বোসন কণা। আরেকটা কণা আছে বোসন। এগুলো হচ্ছে কি আমার অস্থায়ী মূল কণিকা। তাহলে এগুলো তোমার জানতে হবে, এগুলো এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, নিচের কোনটি স্থায়ী মূল কণিকা। জাস্ট এক্সাম্পলগুলোর নাম তোমার জানা রাখা লাগবে। এরপর আসো কম্পোজিট কণিকা। কম্পোজিট, তো কম্পোজিট কণিকার অর্থ হচ্ছে যেই কণিকা একাধিক কণার সমন্বয়ে কি হয়, গঠিত হয়, তাকে বলা হয় কম্পোজিট কণিকা। যেমন তোমরা আলফা কণার নাম শুনছো? আলফা কণা, আলফা কণা কি কি নিয়ম? হিলিয়াম 2+। হিলিয়ামে প্রোটন কয়টা থাকে? 2টা। আর হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। তাহলে আলফা কণা হচ্ছে একটা কম্পোজিট কণিকা, কারণ এটা প্রোটন, ইলেকট্রন এবং কি নিউট্রনের সমন্বয়ে কি হয়েছে, গঠিত হয়েছে। এরপরে আছে ডিউটেরন। ডিউটেরন কণা, এটা কি তোমরা হাইড্রোজেনের আইসোটোপ করছো না? কয়টা আইসোটোপ আছে? 3। অনেকগুলো আছে,
মোটামুটি স্টেবল কয়টা? তিনটা, ঠিক আছে। কি কি বলো? প্রথমটা হচ্ছে কি নর্মাল প্রোটিয়াম যেটাকে বলে, তারপরে কি ডিউটেরিয়াম, তারপরে কি ট্রিটিয়াম। তো এখানে আমাদের ডিউটেরিয়াম যে আইসোটোপটা আছে এটা কি বলো? হাইড্রোজেন 1 2, ঠিক আছে। এটা হচ্ছে ডিউটেরিয়াম আইসোটোপ। এখন যদি এই আইসোটোপে হাইড্রোজেনের মাথায় একটা প্লাস দিয়ে দেই তাহলে এটাকে আমরা কি বলবো? ডিউটেরো কণা। বুঝতে পারছো? খুবই সিম্পল। এই জন্য এটাকে বলে ডিউটেরিয়াম নিউক্লিয়াস। এই হলো মোটামুটি আমাদের এই তিন ধরনের কণিকার সম্পর্কে একদম বেসিক আলোচনা। আচ্ছা ভালো। এখন বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগলো, আচ্ছা এটা তো বুঝলাম যে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এখন প্রশ্ন হচ্ছে এদের ভিতরে কি থাকে? ইলেকট্রনের ভিতরে কিছু আছে কিনা, বা প্রোটনের ভিতরে কিছু আছে কিনা, বা নিউট্রনের ভিতরে কিছু আছে কিনা। এই ধরনের প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা খুঁজতে থাকেন এবং খুঁজতে খুঁজতে তারা একটা বিশেষ ধরনের কণার সন্ধান পেলেন যার নাম হচ্ছে কোয়ার্ক। তোমরা কোনোদিন নাম শুনছো? কোয়ার্কের নাম শুনছো কোনোদিন? কোয়ার্ক। তারপরে আরো কিছু টার্ম আছে যেমন স্ট্রিং। স্ট্রিং তোমাদের বইতে হয়তো লেখা ছিল বইয়ের কোনো একটা জায়গাতে, বাট এত ডিটেলস আলোচনা ছিল না। এগুলো মূলত কোয়ান্টাম মেকানিক্সের আলোচনা। তাহলে আমাদের এই যে প্রোটন এবং নিউট্রন, দেখো প্রোটন এবং নিউট্রন এরা কি দিয়ে গঠিত? এরা দুইজনই হচ্ছে কোয়ার্ক নামক একটা ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে গঠিত। কোয়ার্ক। এখন আবার কোয়ার্কেরও অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। এখন তোমার এত বিস্তারিত তোমার এই মুহূর্তে জানার দরকার নাই। আমরা বেসিক্যালি দুই ধরনের কোয়ার্ক নিয়ে পড়াশোনা করি। একটা হলো আপ কোয়ার্ক, আরেকটা হচ্ছে ডাউন কোয়ার্ক। ঠিক আছে, একটা আপ একটা কি ডাউন। আমাদের যে প্রোটন আছে এই প্রোটন পার্টিকেলটা দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্কের সমন্বয়ে গঠিত। আর আমাদের যে নিউট্রন আছে এটা হচ্ছে একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্কের সমন্বয়ে। যেমন ধরো আপনাদের এই যে প্রোটনের চার্জ কত বড়? +1। প্রোটনের চার্জ কত? +1। আচ্ছা বলতো এটা কি এক্সাক্ট চার্জ নাকি রিলেটিভ চার্জ? দিস ইজ রিলেটিভ চার্জ। যে +1 -1 বলি না আমরা, এগুলো কিন্তু এক্সাক্ট চার্জ না, প্রকৃত আধান না। এগুলো কি আধান? আপেক্ষিক আধান, রিলেটিভ। ওকে, প্রোটনের রিলেটিভ চার্জ +1 কেন? এটা তোমরা প্রশ্ন করতে পারবে +1ই কেন? তারপর তোমার নিউট্রনের চার্জ কত? 0। প্রশ্ন হচ্ছে কেন? ওকে, এইগুলোর উত্তর আমরা পাবো এই আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক থেকে। তো তার আগে বলে নিই, আপ কোয়ার্কের রিলেটিভ চার্জ হচ্ছে +2/3, ডাউন কোয়ার্কের রিলেটিভ চার্জ হচ্ছে -1/3। আপ কোয়ার্কের রিলেটিভ চার্জ কত? +2/3। ডাউন কোয়ার্কের কত? -1/3। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা আরো বিভিন্ন ধরনের কোয়ার্ক আছে, টপ বটম এই ধরনের কোয়ার্ক আছে। আচ্ছা এগুলো নিয়ে তেমন কোনো আলোচনা করতে চাইছি নাই। যেমন দেখো আমি বলি, এখন পর্যন্ত আবিষ্কৃত মোট কণার সংখ্যা যেন কতটা? প্রায় 600টার মতো। কতটা?
600টা কণা বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করছে, বাট আমরা পড়ি মাত্র কয়টা বলো? 3টা। এই চ্যাপ্টারে শুধু পড়াশোনা করবা কি নিয়ে? ইলেকট্রন নিয়ে তুমি পড়াশোনা করবে এই অধ্যায়টাতে। তাতেই দেখবো যে তুমি অর্ধেক পাগল হয়ে গেছো। এখনো তো ইলেকট্রনের কাহিনীতে আমরা যাইনি, যে আস্তে আস্তে টিপে যাবো তখন বুঝতে পারবো। এক ইলেকট্রন নিয়ে পড়তেই আমাদের শরীর দিয়ে মানে দরদর করে ঘাম বের হয়ে যায়। আর যদি 580টা পার্টিকেল আলাদাভাবে আমরা পড়ি তাহলে আমাদের কী অবস্থা হবে? এই জন্য আমাদের পদার্থবিজ্ঞানের একটা শাখা আছে, এটা বলে পার্টিকেল ফিজিক্স। কি নাম? পার্টিকেল। এগুলো হচ্ছে কণা নিয়ে পড়াশোনা করে। যারা ফিজিক্সে পিএইচডি করে না, ঠিক আছে, তারা এগুলো নিয়ে পড়াশোনা করে গভীর। আচ্ছা আচ্ছা, আমাদের তাগত চলেছে লুপ, আমরা তো গভীরভাবে এখন যাবো না ভাই, এটা বুঝছি। এখন যেটা করবো দেখ, এখন যেহেতু ভাই আমরা পদার্থের কণা নিয়ে পড়াশোনা করবো, এই জন্য আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের তথ্যগুলো জেনে নেওয়া দরকার। যেগুলোর আবিষ্কারককে, এদের ভর কত, এদের চার্জ কত, ঠিক আছে না, এই বিষয়গুলো আমরা এখন জেনে নিই। এটা ছকের মাধ্যমে। চলো আমরা এখানে লিখি। ধরো আমাদের প্রথম কণার নাম কি ভাইয়া? ইলেকট্রন। তারপরে কি? প্রোটন। তারপরে কি? নিউট্রন। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে আবিষ্কারকের নাম। আবিষ্কারক। জানো তোমরা ইলেকট্রন কি আবিষ্কার করছে? স্যার জে থমসন। স্যার জে থমসন। প্রোটন কি আবিষ্কার করছে বলতো? গোল্ডস্টিন। কে? গোল্ডস্টিন। নিউট্রনের আবিষ্কারক কে? বিজ্ঞানী চ্যাডউইক। কে? চ্যাডউইক। কত সালে দেখি কে বলতে পারে? চ্যাডউইক। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রনের ভর আমাদের জানতে হবে। কার কার জানা আছে ইলেকট্রনের ভর? 9.11 into 10 power minus 31 কেজি। এসআই একক, ঠিক আছে? মানে এসআই এককে ভরের একক কি? কেজি। আমাদের আরেকটা একক আমরা এখানে ব্যবহার করি, সেটা সিজিএস কি? সিজিএস। তো সিজিএস এর ভরের একক কি? গ্রাম। আচ্ছা, এইটা ভাইয়া তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা কখনই প্রশ্ন দেওয়া থাকবে না, তোমাকে একদম মেমোরিতে রাখতে হবে। এবার সব প্রোটনের ভর কত? 1.673 into 10 power minus 27। নিউট্রনের ভর প্রোটন থেকে সামান্য বেশি, 675 into 10 power minus 27 কেজি। তাহলে এই ভরগুলো ভাই কি ধরনের ভর হবে? এগুলো হচ্ছে এক্সাক্ট ভর। কি ভর এগুলো? এক্সাক্ট। এবার সব আপেক্ষিক ভর হবে। আপেক্ষিক ভর হচ্ছে, দেখো, যদি আমরা প্রোটন এবং নিউট্রনের ভরকে কত ধরে নিই? 1 ধরে নেই, তাহলে ইলেকট্রনের ভর হবে 1/1837। ঠিক আছে? মানে ইলেকট্রন হচ্ছে প্রোটন থেকে কত গুণ হালকা? 1837 গুণ হালকা। তার মানে ইলেকট্রনের ভর আসলে প্রোটন আর নিউট্রনের ভরের কাছে কিছুই না। তাহলে এই জন্য তুমি দেখবা, যখনই তুমি 9-10 ম্যাথ করছো, কোনো একটা পরমাণুর তুমি যখন ভর বের করছো না, তখন কিন্তু তুমি অঙ্ক করার সময় ইলেকট্রনের ভর হিসাব করো নাই, শুধু প্রোটন আর নিউট্রনের ভরটাই তুমি হিসাব করবা। এর কারণ কি? ইলেকট্রনের ভর হিসাব করলেও রেজাল্ট যা আসবে, ইলেকট্রনের ভর হিসাব না করলেও রেজাল্ট সেমই আসবে। ওকে, এই জন্য আমরা এটার ভর হিসাব করবো।
চলো ভরে গেল, এবার আসো চার্জ। ইলেকট্রনের চার্জ কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে? এইটাও বুঝতে রাখতে হবে। এটা হচ্ছে ভাই এসআই একক, এটা কি এককে? এসআই। আরেকটা একক কি বলছি? সিজিএস। সিজিএস এর ইলেকট্রনের ভর হচ্ছে -4.8 ইন্টু 10⁻⁻10, এককটা হচ্ছে ভাইয়া ইএসইউ। এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে তুমি যখন সিজিএস পদ্ধতিতে কোনো ম্যাথ করবা তখন তোমাকে ইলেকট্রনের চার্জ কোনটা বসাইতে হবে? ইএসইউ তে বসাইতে হবে। আর তুমি যদি এসআই পদ্ধতিতে কোনো ম্যাথ করো তাহলে ইলেকট্রনের চার্জ কোনটা বসাইতে হবে? কুলম্বে বসাইতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো প্রোটন। প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান, জাস্ট পার্থক্য কি হবে? ওইটা মাইনাস, এটা কি প্লাস। আচ্ছা বলো, যদি সমান না হতো তাহলে কি হতো? তাহলে কি অ্যাটমের নিউট্রালিটি থাকতো? বলো, অ্যাটম কিন্তু নিরপেক্ষ থাকতো না, চার্জ অবশ্যই সেম হতো। নিউট্রনের কি হতো? নিউট্রনের চার্জ কত? 0, কোনো চার্জ নেই, 0। এবার আসো রিলেটিভ চার্জ। রিলেটিভ চার্জ রিলেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রনের কত? কত ভাই? -1। -1, এই যে দেখো এ এর মাথায় কি দিছি? একটা মাইনাস সাইন দিছি। ওকে, যেমন দেখো আমরা যখন লিখি না Cl-, এটা কি এক্সাক্ট চার্জ নাকি রিলেটিভ? এটা হচ্ছে রিলেটিভ চার্জ। রিলেটিভ চার্জ। যেমন আমি লিখি সোডিয়াম প্লাস, এক্সাক্ট চার্জ নাকি রিলেটিভ? রিলেটিভ চার্জ। এটা হচ্ছে রিলেটিভ চার্জ। আচ্ছা, আর প্রোটনের রিলেটিভ চার্জ কত ভাইয়া? +1। আর প্রোটনের আরেকটা প্রতীক আছে দেখো, প্রোটনকে আমরা লিখি H+ দিই। কি দিয়ে লিখি? H+। H+ কে কি নামে ডাকা হয়? প্রোটন। আর ভাইয়া নিউট্রনের চার্জ তো এমনিতেই 0, রিলেটিভ চার্জ কত হবে? 0ই হবে। বুঝে গেল? এই তথ্যগুলো তোমাদের মনে রাখাটা হচ্ছে ফরজ, ঠিক আছে? মনে রাখাটা ফরজ। এগুলো কখনোই অঙ্ক করার সময় প্রশ্নে দেওয়া থাকবে না, তোমাদের এগুলো মুখস্থ ডেটা সূত্রের মধ্যে বসাইতে হবে। এখন তুমি পরীক্ষার হলে মনে করি ইলেকট্রনের ভর বলে গেছো, শেষ। তুমি সূত্র সবই জানো, অঙ্ক আর করতে পারছো না। চলো তুমি ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমরা বলবো কোনটা? তো এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মোটামুটি স্থায়ী মূল কণিকাগুলো সম্পর্কে জানলাম। এবার হচ্ছে আমরা ইলেকট্রন সম্পর্কে একটু আরেকটু বিস্তারিত কথাবার্তা বলবো, বিকজ আমাদের মেইন পড়াশোনার কেন্দ্রবিন্দুতে কে থাকবে? ইলেকট্রন। ইলেকট্রনের সব কিছু জানাটা আমাদের জন্য জরুরি। এগুলো তুলে হয়েছে। আচ্ছা, প্রথমে বলে নিই ইলেকট্রন কিভাবে আসছে। ইলেকট্রন আবিষ্কার হয়েছে কিভাবে? ইলেকট্রন আবিষ্কার হয়েছে একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে। এটাকে বলা হয় সিআরটি এক্সপেরিমেন্ট। এটাকে আমরা এভাবে বলি ক্যাথোড রে টিউব। সিআরটি মানে হচ্ছে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট।
এই এক্সপেরিমেন্টের সাহায্যে স্যার জে জে থমসন কি করছেন, ইলেকট্রন আবিষ্কার করছেন। আচ্ছা দেখো এখানে কি বলতেছি ভাই, ক্যাথোড রে। আমাকে বলো তো তোমরা যখন তড়িৎ বিশ্লেষণ করছো না, নাইটে তড়িৎ বিশ্লেষণ, ওখানে তুমি দুটা তড়িৎ দ্বার করছো, একটা অ্যানোড একটা কি ক্যাথোড। অ্যানোডকে তুমি কি ধরনের তড়িৎ দ্বার বলতো, পজিটিভ, আর ক্যাথোডকে তুমি কি বলতো, নেগেটিভ। তাহলে এই ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, কথাটা বুঝতে পারছি। ক্যাথোড রে কি জিনিস, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রবাহকে কি বলা হয়, ক্যাথোড রে বলা হয়। এই জিনিসটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এবার স্যার জে জে থমসন ইলেকট্রনটা আবিষ্কার করলেন, বাট মজার ব্যাপার বলি, কিন্তু উনি ইলেকট্রনের ভরও আবিষ্কার করতে পারেন নাই, উনি ইলেকট্রনের চার্জও আবিষ্কার করতে পারেন না। মজার ব্যাপারটা, উনি ইলেকট্রন আবিষ্কার করতে পারছে, মনে করে এমন করে এই কলমটা মনে করে আমি আবিষ্কার করছি, কিন্তু কলমের ভরও জানি না, কলমের চার্জও আমি জানি না, বুঝতে পারছি সেটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে থমসন একটা জিনিস আবিষ্কার করতে পারছে, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ আপন ভরের যে অনুপাত, এইটা উনি আবিষ্কার করতে পারছেন। অর্থাৎ উনি ইলেকট্রনের ই এর মানও জানতেন না, মানে ইলেকট্রনের চার্জের মানও জানতেন না, উনি ইলেকট্রনের ভরের মানও জানতেন না, কিন্তু উনি কি জানতেন, চার্জকে ভর দিয়ে ভাগ দিলে কি হবে সেটা উনি জানতেন। মনে করো আমি তোমাকে বললাম যে ভাইয়া দুইটা সংখ্যার ভাগফল 5, দুইটা সংখ্যার ভাগফল কত, 5। এখন এমনও তো হইতে পারে ভাইয়া সংখ্যা দুটো হচ্ছে 10 আর 2, 10কে 2 দিয়ে ভাগ দিলেও 5 আসবে। আবার এমনও তো হইতে পারে 20কে 4 দিয়ে ভাগ দিলে 5 আসবে, হইতে পারে না? আবার এমন হইতে পারে 30কে 6 দিয়ে ভাগ দিলে 5 আসবে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে, আমি ভাগফলটাই জানি কিন্তু সংখ্যা দুটো আমার জানা নাই, কথাটা বুঝতে পারছি কিনা। মানে আমি ই বাই এম জানি, বাট ই জানি না, এম জানি। এখন এই ই বাই এম এর মানটা উনি কত পাইছেন, উনি পাইছেন হচ্ছে 1.76 ইন্টু 10 পাওয়ার 11 কুলম পার কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ই বাই এম এর মান, ঠিক আছে। এটাকে কি বলা হয়, চার্জ আপন মাস। কি বলে, চার্জ আপন মাস রেশিও, চার্জ আপন মাস রেশিও। প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে তার কি, চার্জ আপন মাস রেশিও। ওকে, বুঝতে পারছো সবাই। ইও জানি না, এমও জানি না, বাট ই কে এম দিয়ে ভাগ দিলে কি হবে সেটা আমি জানি। এখন কিভাবে উনি এটা পাইলো, এইটা যদি এখন পরেতে যায় তুমি আর এই দুনিয়াতে থাকবে না, কথাটা বুঝতে পারছো, তোমাকে এখন চলে যেতে হবে মধ্যগ্রহে, ঠিক আছে। এগুলো অনেক ডিফিকাল্ট জিনিস, ঠিক আছে। মানে এগুলা শেখার জন্য যতটুকু নলেজের মধ্যে তোমার থাকা দরকার, এতটুকু নলেজ তোমার এখন নাই। তো শুধু শুধু ব্রেনকে কষ্ট করার কোনো মানে হয়, ঠিক আছে। আমাদের বইতে এগুলো আলোচনা করতে হবে। ওকে, এগুলো জানার জন্য তোমাকে পড়তে হবে, ইলেকট্রিসিটি পড়তে হবে, ম্যাগনেটিজম পড়তে হবে, ঠিক আছে। অনেক কমপ্লেক্স জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা, এবার আসো ইলেকট্রনের চার্জ কিভাবে আবিষ্কার হয়েছে। পরবর্তীতে একজন বিজ্ঞানী আসছেন, ওনার নাম হচ্ছে আর এ মিলিকান। বিজ্ঞানীর নাম কি, আর এ মিলিকান। উনি একটা বিশেষ ধরনের এক্সপেরিমেন্টের সাহায্যে, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট মানে বলে তৈল বিন্দু পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে আর এ মিলিকান ইলেকট্রনের চার্জ আবিষ্কার করতে সক্ষম হন, এবং সেটা উনি কত পাইলেন, -1.6 ইন্টু 10 পাওয়ার -19 কি কুলম। এমন জিনিস মনে রাখবা, কোনো বস্তুতে আধানের পরিমাণ সর্বদা ইলেকট্রনের চার্জের কি হবে, পূর্ণ সংখ্যক
গুণিতক, ঠিক আছে না? যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ কি হবে? সর্বদা ইলেকট্রনের চার্জের কি পূর্ণ সংখ্যক গুণিতক। তার মানে ইলেকট্রনের চার্জের চেয়ে ছোট চার্জ হওয়া পসিবল নয়, ঠিক আছে? আমাদের ইউনিভার্সের সবচেয়ে মিনিমাম চার্জ কোনটা? ইলেকট্রনের চার্জ, বুঝতে পারছি? তাহলে সব বস্তুতে যখন তুমি চার্জের পরিমাণটা মেজার করবা, সেটা অলওয়েজ দেখবা যে ইলেকট্রনের চার্জের কি আসবে? পূর্ণ সংখ্যক গুণিতক চলে আসবে। তার মানে n এর মানটা হইতে পারবে কি? 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, বাট 1.5 হইতে পারবে না, ফ্র্যাকশন হইতে পারবে না, পূর্ণ সংখ্যা হবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে লক্ষ্য করো ভাইয়া, আমি E/m জানি, E/m জানি, এখন আবার কি জেনে গেলাম? E জেনে গেলাম। তাহলে আমি কি এখান থেকে মান বসিয়ে m এর মানটা বের করতে পারবো না? পাবো? তাহলে দেখো m এর মানটা কি আসবে? m এর মানটা আসবে E/1.76 ইন্টু কত? 10^11। আর E এর মানটা কত? 1.6 ইন্টু 10^-19 গুলো নিচে হচ্ছে 1.76 ইন্টু 10^11। এবার তুমি ক্যালকুলেটরে একটু মানগুলো বসিয়ে দেখো যে ইলেকট্রনের ভরটা আসে কিনা। যদি কারো কাছে ক্যালকুলেটর থাকে, দেখবা যে এটা এখানে চলে আসবে 9.11 10^-31। আসছে না বলো? আসছে। তাহলে মজার ব্যাপার দেখো, ইলেকট্রনের ভর কিন্তু কেউ ডিরেক্টলি আবিষ্কার করতে পারে না, কিন্তু স্যার যে থমসন কিন্তু আসল কাজটা করে দিয়ে গেছে নাকি? এই জন্য আমাদের মডার্ন সায়েন্সের ডেভেলপমেন্টে যেই ব্যক্তিটাকে সবচেয়ে বেশি স্মরণ করা উচিত আমাদের, সেটা হচ্ছে থমসন। পুরা দুনিয়াটাই তখন ইলেকট্রন দিয়ে ঘেরা না, সবই তো ইলেকট্রনের খেলা, ঠিক আছে? তুমি তোমার আশেপাশে যত ধরনের ইনস্ট্রুমেন্ট দেখো, এই যে ফ্যান, তারপরে তুমি ফ্যান, তারপরে হচ্ছে তোমার যে কোনো ধরনের মেডিকেল ডিভাইস, এক্সরে মেশিন, এমআরআই মেশিন দেখো না তুমি? চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সব কিছুর পিছনে কার অবদান আছে? ইলেকট্রনের অবদান। সব কিছু ইলেকট্রনের কাহিনী। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কি আবিষ্কার হয়েছে আগে। আগে ভাই E/m আবিষ্কার হয়েছে, তারপরে E আবিষ্কার হয়েছে, তারপরে T আবিষ্কার হয়েছে। বুঝতে পারলাম? তো এইভাবে তুমি বাকি কণাগুলোর জন্য তুমি সেম ওয়েতে E/m কি করে পেতে পারো? বের করে পেতে পারো। সেগুলো তো আমরা এখন যাচ্ছি। তো আশা করি যে এগুলো ভাই ক্লিয়ার। তাহলে মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা কি করব? সেকেন্ডটা আমরা একটু পুরাতন পরমাণু রিভাইজ করি। বলো যে আমাদের পুরাতন পরমাণুর মধ্যে কি আছে? প্রথমে আছে ভাইয়া বলো পারমাণবিক সংখ্যা। এটা কি জিনিস? কোন প্রতীক দিয়ে প্রকাশ করে বলো তো পারমাণবিক সংখ্যাকে? ক্যাপিটাল জেড। এটা কি জিনিস? এটা হচ্ছে কোন পরমাণুর নিউক্লিয়াসে যতটি কি থাকে? প্রোটন থাকে। কি থাকে? প্রোটন থাকে। তাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। জেড বেসিক্যালি হচ্ছে নাম্বার অফ প্রোটনস। এরপর আসো ভর সংখ্যা। ভর সংখ্যাকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ক্যাপিটাল এ কি জিনিস বলো? প্রোটন প্লাস কি? নিউট্রনের মোট সংখ্যা। তাহলে নাম্বার অফ প্রোটনস প্লাস হচ্ছে নাম্বার অফ নিউট্রনস।
ক্লিয়ার? জাস্ট তোমাদের কটা প্র্যাকটিস করাই, দেখি তোমরা এটা পারো কিনা, জাস্ট আগের করাই। বলো এখানে কতটা প্রোটন আছে এটার মধ্যে? কতটা প্রোটন? 11টা প্রোটন। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন কয়টা আছে? 10টা, একটা কম আছে। আর নিউট্রন কয়টা আছে? 12টা। নিউট্রন কিভাবে বের করে? 23 বিয়োগ 11, 23। আর এগুলো কিন্তু ভাই জানতে হবে, ঠিক আছে? অনেকে এগুলো বের করতে পারে না, এই বসে আসে, ঠিক আছে? মান সমান থাকবে। এটা বলতো কয়টা প্রোটন এখানে? কয়টা প্রোটন? 17টা প্রোটন। ইলেকট্রন কয়টা? 18টা। নিউট্রন কয়টা? 18টা না? 35 বিয়োগ কত? 17, 18ই হচ্ছে। এখানে প্রোটন কয়টা? 15টা প্রোটন, ঠিক আছে? ইলেকট্রন কয়টা? 18টা। নিউট্রন কয়টা? 16টা। কয়টা? 16টা। তো আশা করা যায় তোমাদের এরকম একটা ছবি দেওয়া থাকলে বের করতে পারবে নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ ইলেকট্রনস এন্ড নাম্বার অফ নিউট্রনস, ঠিক আছে? এগুলো তো তোমরা পারবে। আচ্ছা, এগুলো আমরা হালকা রিভাইজ করে নিলাম আমরা। এখন চলো আমরা করবো আমাদের আইসো সম্পর্কিত টার্ম। তোমার 19 প্রশ্নে কিছু টার্ম ছিল তোমাদের, আইসোটোপ, তারপরে ছিল আইসোবার, এগুলো আমরা আবার রিভাইজ করবো, প্লাস নতুন কিছু টার্ম শিখবো, ঠিক আছে? যেগুলো তোমরা আগে শিখবে। হ্যাঁ, লিখো সবাই আইসো সম্পর্কিত টার্ম। সবার প্রথমে আমাদের আইসো সম্পর্কিত প্রথম টার্মটা কি আমাদের ভাই হলো? আইসোটোপ, ঠিক আছে? তো এগুলো মনে রাখার তোমরা সবাই জানো যে তোমাদের মধ্যে এভাবে পড়ানো হয়েছে, লাস্টে প আছে, তাহলে কি সমান থাকবে? নাম্বার অফ প্রোটনস উইল বি ইকুয়াল, ঠিক আছে? আর আইসো শব্দ অর্থ, আইসো মানে একই, আইসো মানে একই, মানে একই সংখ্যক কি থাকে? প্রোটন। বাট কি ডিফারেন্ট থাকবে বলো? ভর সংখ্যা, ঠিক আছে? ভর সংখ্যা ভিন্ন থাকবে। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, হাইড্রোজেন 1 1 1 2 1 3। তারপরে তোমার কি আছে? কার্বন আছে 6 12 6 14। আচ্ছা, এই আইসোটোপের একটা ব্যবহার বলতে পারবা? কার্বন 6 14 তোমরা কি পড়ছো না? হ্যাঁ, বিভিন্ন ধরনের জীবাশ্মের বয়স কি করে নির্ধারণ করা হয়ে থাকে? কার্বন 14 আইসোটোপ দিয়ে, ঠিক আছে? বেসিক্যালি আমাদের পুরো শরীরটা কি দিয়ে নিতে পারবো? কার্বন। কথাটা বুঝতে পারছো? আমাদের পুরো বডিটাই কার্বন। ওটা যদি মনে করো আমরা যদি মারা যাবো, তখন আমাদের বডি কি মাটির সাথে মিশে যাবে না? ঠিক আছে? তো আমাদের হাড্ডির মধ্যে যে কার্বন অ্যাটম আছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট রেশিওতে কি সময়ের সাথে সাথে কমতে থাকে। সো এরকম বিজ্ঞানীরা কিন্তু একটা মানুষের হাড্ডি দেখে বলে দিতে পারে এই হাড্ডিটা কত বছরের কি পুরানো, এই আইসোটোপ ব্যবহার করে। আচ্ছা, আইসোটোপ গেল, আইসোটোপের পরে কি আসবে? আইসোবার। ঠিক আছে? আইসোবার, আইসোবার মানে কি? ভর সংখ্যা কি থাকবে? সেম থাকবে। যেমন ধরো एग्जांपल কি দিতে পারি আমরা? কার্বন 6 14 আর নাইট্রোজেন কত? 7 14। ঠিক আছে? তাহলে 14 14 সেম। কেন চাইছো?
বারের পরে ভাই কি আসবে? আইসোটোপ। আইসোটোপে ভাই কি সমান? নাম্বার অফ নিউট্রনস। এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরো আমাদের সিলিকন, ফসফরাস এবং কি হতে পারে? সালফার। সিলিকনে কতটা প্রোটন থাকে? 15টা, 14টা। 14টা থাকে। ফসফরাসে কটা থাকে? 15টা। সালফারে কটা থাকে? 16টা। তাহলে সিলিকন হচ্ছে 30, ফসফরাস হচ্ছে 31, সালফারের ভর হচ্ছে কত? 32। তুমি বিয়োগ করে দেখো, 30 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 16। 31 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 16। 32 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 16। তাহলে সবগুলোর মধ্যে নাম্বার অফ নিউট্রনস ইকুয়াল। ঠিক আছে? তো এগুলো বেসিক্যালি এমসিকিউতে আসবে। নিচের কোনটি পরস্পরের আইসোবার, নিচের কোনটি পরস্পরের আইসোটোপ, বেসিক্যালি এমসিকিউতে আসবে। সিকিউর জন্য এগুলো ক্লিক করেছি। এই তিনটা তোমার 19 এ বসে। এগুলোর বাইরে হয়তো অনেকে পড়ার কথা না। ঠিক আছে? এগুলোর বাইরে এখন আমরা শিখব। প্রথমে আমরা শিখব আইসো ডায়াফার। আইসো ডায়াফার এটা আবার কি জিনিস? এক্সাম্পল দিই, ফ্লোরিন আর সোডিয়াম। ফ্লোরিন হচ্ছে 9, 19, 11, 23। বলতো এখানে প্রোটন কয়টা? প্রোটন 9টা। নিউট্রন কয়টা? 10। এখানে প্রোটন কয়টা? নিউট্রন কয়টা? 12টা। এবার তুমি একটা কাজ করো তো, নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা মাইনাস করো তো। নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে কত হবে? 1 হবে না? 1 হবে। এখানেও কত হবে? নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, এটাও কত হবে? 1 হবে। তাহলে যে সমস্ত নিউক্লিয়ায়ের কি সমান? নিউট্রন এবং প্রোটন সংখ্যার ডিফারেন্সটা কি থাকে? সমান থাকে, তাদেরকে বলা হয় পরস্পরের আইসো ডায়াফার। আইসো ডায়াফার ইম্পর্টেন্ট, তোমাদের জন্য নতুন। এরপর আসো আইসোমার। আইসোমার দেখো, মনে করি আমি দুটো এক্সাম্পল নিলাম। এক নিলাম ভাই ব্রোমিন, আরেকটাও নিছি কি? ব্রোমিন। সবই তো সেম, নাম্বার অফ প্রোটন সেম, ভর সংখ্যা সেম, নাম্বার অফ নিউট্রন কি সেম। কিন্তু একটা জিনিস বলি, ধরো আমি যদি ব্রোমিনের মাথায় একটা স্টার চিহ্ন দিই, আর কোন পরমাণুর মাথায় স্টার চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে ওই পরমাণুটাকে তুমি কি করছো? তুমি কিছু বাড়তি এনার্জি দিছো, দিছো বাড়তি শক্তি। তাই এই ব্রোমিন অ্যাটমটার এনার্জি বেশি, এই ব্রোমিন অ্যাটমটার এনার্জি কিছুটা কম। তার মানে এনার্জেটিক্যালি তাদের মধ্যে একটু কি আছে? ডিফারেন্স আছে। তাহলে যদি এনার্জেটিক্যালি দুইটা অ্যাটমের মধ্যে ডিফারেন্স থাকে, তাহলে বাম পাশের অ্যাটমটা যেই ধরনের তেজস্ক্রিয় ধর্ম দেখাবে, আর ডান পাশের পরমাণুটা যেই ধরনের তেজস্ক্রিয় ধর্ম দেখাবে, এই তেজস্ক্রিয় ধর্মের মধ্যে একটা কি থাকবে? বৈসাদৃশ্য বিদ্যমান থাকবে। মানে কি, দুইটা পরমাণুর একটা এনার্জি কম, আরেকটা এনার্জি কি বেশি।
একটা রেডিও অ্যাক্টিভ বিহেভিয়ার আরেকটা রেডিও অ্যাক্টিভ বিহেভিয়ার থেকে সম্পূর্ণ কি হবে, আলাদা হবে। যদি এরকমটা হয় তখন তাদেরকে আমরা কি বলি, পরস্পরের আইসোমার। ঠিক আছে, তাহলে এদের দুইজনের মধ্যে কি ধরনের ধর্মে বৈসাদৃশ্য থাকবে বলো, তেজস্ক্রিয় ধর্মে কি থাকবে, বৈসাদৃশ্য থাকবে। তোমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন দেখছো, নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন করছো, নিউক্লিয়ার ফিশন করছো না? ওই যে আমরা কি করতাম, ইউরেনিয়ামকে আঘাত করতাম কি দিয়ে, নিউট্রন দিয়ে আঘাত করতাম, আবার নতুন নিউট্রন তৈরি হতো। ঠিক আছে, ওই যে নিউক্লিয়ার ফিশন। আবার আমাদের সূর্যে কি ধরনের বিক্রিয়া হয়, নিউক্লিয়ার ফিউশন, যেখানে কন্টিনিউয়াসলি হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়, আবার হিলিয়াম কিসে কনভার্ট হয়, হাইড্রোজেনে কনভার্ট, হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন। আমরা একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন তোমাদেরকে দেখাই, যেমন ধরো বেরিলিয়াম নিউক্লিয়াস, নিউক্লিয়ার রিঅ্যাকশনের एग्जांपल দেখো। যেমন তুমি যদি বেরিলিয়াম নিউক্লিয়াসকে কি দিয়ে আঘাত করো, আলফা পার্টিকেল দিয়ে কি করো, আঘাত করো, দেখো কি তৈরি হচ্ছে, নিউট্রন তৈরি হচ্ছে না। এবং এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে বিজ্ঞানী চ্যাডউইক কি আবিষ্কার করেন, নিউট্রন আবিষ্কার করেন। উনি মূলত এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কি আবিষ্কার করেন, নিউট্রনটা আবিষ্কার করেন। অর্থাৎ উনি যেটা করেন, উনি হচ্ছে বেরিলিয়াম নিউক্লিয়াসকে উনি আলফা কণা দিয়ে কি করেন, আঘাত করেন। এই আঘাত করার ফলে কি তৈরি হয়, নিউট্রন তৈরি হয়। ঠিক আছে, ওকে। আর নিউক্লিয়ার রিঅ্যাকশনে অনেকে তোমরা বুঝো না, মনে রাখবা এই উপরের সংখ্যাগুলোর যোগফল দুই পাশে কি থাকতে হবে, সমান থাকতে হবে। যেমন ধরো এখানে কত, 9 আর 4 যোগ করলে কত হয় 13, আর এখানে 12 আর 1 কত 13, আর এখানে দেখো 4 আর 2 কত 6, এখানে হচ্ছে 6 আর 0 কত, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে ভাই আইসোমার গেল। তাহলে আইসোমারের ক্ষেত্রে কি কি হবে ভাই, নাম্বার অফ প্রোটন সেম থাকবে, ভর সংখ্যাও সেম থাকবে, বাট তাদের তেজস্ক্রিয় ধর্মে কি থাকবে, বৈসাদৃশ্য থাকবে। নেক্সট আসো আইসোস্টার। আইসোস্টার তো আইসোস্টারে কি হয় দেখো, মনে করো আমি দুইটা স্পিসিস নিলাম, কেমিক্যাল স্পিসিস, যেমন ধরো H3O পজিটিভ, বলতো অ্যামোনিয়া কি যৌগ, মৌল নাকি আয়ন, অ্যামোনিয়া যৌগ, মৌল নাকি আয়ন, আয়ন বলো না দিয়ে আসলে অ্যামোনিয়া কি যৌগ নাকি মৌল নাকি আয়ন, হ্যাঁ যৌগ। ঠিক আছে, আচ্ছা H3O প্লাস কি, এইটা কি যৌগ, মৌল নাকি আয়ন, আয়ন। ক্যাটায়ন নাকি অ্যানায়ন, ক্যাটায়ন নাকি অ্যানায়ন, ক্যাটায়ন, প্লাস থেকে ক্যাটায়ন। এই আয়নটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই আয়নটা থেকে এইবার তোমার চিটাগাং বোর্ডে সৃজনশীল আসছে, কথাটা বুঝতে পারছো, এই আয়নটা থেকে একটা কোশ্চেন আসছে, তবে কি আসছে এটা তো বললে বুঝবা না, এই আয়নটা থেকে একটা কোশ্চেন মিস হচ্ছে। আচ্ছা, এবার আমাকে বলো যে এই দুইটার মধ্যে H3O তে মোট কয়টা পরমাণু আছে, 4টা না, হাইড্রোজেন 3টা, অক্সিজেন 1টা, 4টা। অ্যামোনিয়াতেও কয়টা পরমাণু আছে, 4টাই না, প্লাস মাইনাস ফ্যাক্টর, তুমি নাম্বার অফ অ্যাটমস দেখো, নাইট্রোজেনে একটা, হাইড্রোজেন 3টা, কয়টা হলো 4টা। এখানেও 4টা পরমাণু আছে, এখানেও কয়টা পরমাণু, 4টা পরমাণু আছে। তাহলে দুইটা স্পিসিসের মধ্যেই নাম্বার অফ অ্যাটমস কি সেম আছে, পরমাণু সংখ্যা কি আছে সেম।
এবার একটা কাজ করো, তুমি এই দুইটার মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো। দেখো নাইট্রোজেনে মোট কয়টা ইলেকট্রন থাকে? 7টা। আর হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন থাকে? 1টা। তাহলে 3টা হাইড্রোজেনে মিলে মোট ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে পুরো যৌগটাতে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা না? 10টা। এখানে হচ্ছে 10 ইলেকট্রন। এবার এখানে আসো, অক্সিজেনে কয়টা ইলেকট্রন থাকে? 8টা। 3টা হাইড্রোজেন মিলে আরো কয়টা? 3টা। তাহলে 8 3 কত হলো? 11 হলো। বাট ভাই একটা প্লাস আছে না, তার মানে একটা ইলেকট্রন কম আছে। তাহলে কয়টা ইলেকট্রন? 10টা। তার মানে যদি দুইটা রাসায়নিক সত্তার পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে? সমান থাকে, তখন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোস্টার। লিখে রাখো, যদি দুটি রাসায়নিক সত্তার পরমাণু সংখ্যা পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাদেরকে বলা হয় আইসোস্টার। লাস্ট ওয়ান, প্রথম ক্লাস বেশি পড়াচ্ছি না। এখন হচ্ছে মুভির শুটিং চলছে, ঠিক আছে না? আগে শুটিং, তারপরে কি আসবে? ট্রেলার, তারপরে কি আসবে? অ্যাকচুয়াল মুভি, ঠিক আছে না? তাহলে তোমরা সবাই এখন ইন্টারমিডিয়েট লাইফের শুটিং ফেজে আসবে, এখনো ওইভাবে পড়াশোনা শুরু হয়নি। আর 5-6 মাস পরে দেখবো তার কাপের খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু চলে গেছে ওই মাটির 10 মাইল নিচে, আবার কেউ আবার ঠিকঠাক আছে। এখন তো সবার একটু পাকা গজাচ্ছে, সবাই আকাশে উঠছে, ঠিক আছে না? একটু ডানা গজাবে প্রথম প্রথম, একটু উঠবো, কিছুদিন এখানে যাবো, কিছুদিন এখানে, ঠিক আছে? ঠিক আছে, একটু সংবর্ধনায় যাবো, ক্রেস্ট নিব, ঠিক আছে? খাওয়া দাওয়া করবো বান্ধবীদের সাথে, ঘোরাঘুরি করবো, ঠিক আছে? পড়াশোনা আবার কি জিনিস, এটা খায় নাকি পড়ে, এটা আবার কি জিনিস, ঠিক আছে? এই প্লাসটা এমনি পাওয়া যায় নাকি, কিছু না লিখলেও। চলো লাস্ট ওয়ান আজকে আইসো ইলেকট্রনিক। দেখো সবগুলোর মধ্যে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো, সবগুলোর মধ্যে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো, কয়টা আসবে? 10টাই আসবে। 10 10 10 10 10 10। তাহলে কতগুলো আয়ন বা কতগুলো মৌলের মধ্যে যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি থাকে, সেম থাকে, তখন তাদেরকে কি বলা হয়? পরস্পরের আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে সমসংখ্যক ইলেকট্রন যুক্ত রাসায়নিক সত্তাকে কি বলে? আইসো। এই হলো আইসো সম্পর্কিত যাবতীয় টার্ম। কয়টা হলো ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। কয়টা টার্ম এখানে? 7টা। এর মধ্যে প্রথম 3টা তো 19 তোমরা পড়ছো, এই বাকি 4টা থেকে তোমাদের ভর্তি পরীক্ষা কি আসবে? বিভিন্ন ধরনের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিতে বসে না। ঠিক আছে, আজকে বাদে এটুকুই থাক। আগামী ক্লাস আমরা এখানে কন্টিনিউ করব। ভিডিওটা